দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, পদবি ব্যবহার করে অন্যায় করার কথা অস্বীকার। আমি 4 বছর বিজিবি থাকাকালীন এবং 3 বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, সেটা মিলিটারি হার্ডওয়্যার বা এই ধরনের কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে বিএনপি সহ তাদের মিত্ররা গেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন। জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞায় খুশির কিছুই নেই মন্তব্য বিএনপি মহাসচিবের। বললেন, কেউ উদ্ধার করে দেবে না বাংলাদেশের গণতন্ত্র। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। প্রেসিডেন্ট রইসির মৃত্যুতে ইরান জুড়ে মাতম। তাবরিজে চলছে জানাজার প্রস্তুতি। শোককে শক্তিতে পরিণত করতে চান শোকাহতরা। বিচ্ছিন্ন দুই একটি সংঘাত আর অভিযোগে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা ভোট। প্রথম দফার চেয়ে উপস্থিতি বেশি বলছেন নির্বাচন কমিশন। পরিবেশে সন্তুষ্টি। মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারা অনুযায়ী তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভাইদেরকে সম্পদশালী করতে ক্ষমতার অপব্যবহার করেননি। এটা সত্যি আমি অবাক হয়েছি। এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি দেইনি। আমি তো বলেছি তারা দেখ, তার প্রমাণ দেখ। আমি কোথায় হলো যে আমি কোন কন্ট্রাক্টটা আমার ভাইদেরকে দিয়েছি, এটা প্রমাণটা দেখ তারা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা আগেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল।
মিট দ্য রিপোর্টার্সে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলেও জানান তিনি। 7 জানুয়ারি নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারকে 80টি দেশ ও 32টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু বাংলাদেশই নয়, ইউরোপের অনেক দেশেও এখন ভোট কম পড়ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি টালমাটাল হওয়া সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সচল আছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে বিএনপি সহ তাদের মিত্ররা গেছেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন। সাবেক সেনাপ্রধান আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যক্তিগত। যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককেই এভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো আপডেট নেই। তিনি জানান, বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছে। শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ইমিগ্রেশন আমাদের এসবি কাজ করছেন। এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নাই। কেন আসছে, কিভাবে আসছে, সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি, আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম। আজিজের ওপর নিষেধাজ্ঞাতেও খুশি হওয়ার কিছুই নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ডিআরইউতে জাগপার সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের 7ম মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সরকার। বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতিও বাড়ছে। 15 বছরে ব্যাপক অপকর্মে সরকার জনসমর্থন হারিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তাই সুষ্ঠু নির্বাচন দিতে তাদের এত ভয়। প্রতিবাদ করলেই বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ ব্যক্তিত্বদের মৃত্যুতে ইরান জুড়ে চলছে মাতম। সড়কে নেমেছেন লাখ লাখ ইরানি, করছেন আহাজারি। বিভিন্ন জায়গায় চলছে বিশেষ দোয়া ও প্রার্থনা। এদিকে রাষ্ট্রীয়ভাবে ইরান জুড়ে পালিত হচ্ছে 5 দিনের শোক। প্রতিবেশী ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এই রাজনীতিকদের মৃত্যুতে শোকস্তব্ধ। তাবরিজ শহরে চলছে ইরানিদের মাতম। দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ উদ্ধারের পর রাখা হয় এই শহরেই। শেষ বিদায় জানাতে ভিড় করছেন লাখো মানুষ। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য ইরানে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রইসি। রাজধানী তেহরানেও চলছে ইরানিদের মাতম। সড়কে সড়কে পড়েছে কান্নার রোল। ইরানিদের কি হবে, আমাদের দেশের কি হবে? দুর্ঘটনার পর থেকেই এই দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শুধু দোয়া করেছিলাম তিনি যেন বেঁচে থাকেন। এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি শত্রুদের জন্য আতঙ্ক ছিলেন। ইরানকে নানাভাবে তিনি রক্ষা করেছেন। তার নেতৃত্বে গেল কয়েক মাস ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অপমান করে আসছে ইরান। রাষ্ট্রীয়ভাবে ইরানে পালিত হচ্ছে 5 দিনের শোক। বিভিন্ন শহরে ইরানিরা করছে বিলাপ। দেশ জুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চলছে বিশেষ দোয়াও।
ইরানিরা ভেঙে পড়বে না। তিনি ইরানের প্রথম শহীদ প্রেসিডেন্ট নন। আগেও এমন নায়কদের হারিয়েছে। এই পরিস্থিতির অভিজ্ঞতা আছে ইরানের। এই ঘটনা আমাদের আরো সুদৃঢ় করবে। পুরো ইরানের মানুষ শোকাহত। তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমরা এমন একজন রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি যিনি দেশের হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। শুধু ইরানি নয়, কট্টরপন্থী এই নেতা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের অনেক দেশেই। তাই ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ার মতো আরব দেশগুলোতেও চলছে শোকাহত মানুষের আর্তনাদ। পুরো মুসলিম বিশ্বেই প্রেসিডেন্ট রইসি জনপ্রিয়। হোসেন আমির আবদুল্লাহিয়ানও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন। মধ্যপ্রাচ্যে মুসলিমদের অবস্থান শক্ত করতে তাদের ভূমিকা রয়েছে। আল্লাহ তাদের জান্নাত দান করুন। পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও শোকাহত মানুষ। রইসির মৃত্যুতে আয়োজন করা হচ্ছে বিশেষ দোয়া মাহফিলের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে তাবরিজ শহরে জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের। মঙ্গলবার ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আরকব তাবরিজে অনুষ্ঠিত হবে জানাজা। সেখানেই রাখা হয়েছে তাদের মরদেহ। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন লাখো ইরানি, জানাচ্ছেন শোক। জানাজার পর অনুষ্ঠিত হবে বিশেষ র্যালি এবং শোক সভা। এরপর প্রয়াত প্রেসিডেন্ট রইসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। সেখানেই তাকে দাফন করা হবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে ওই শহরেও। এদিকে রাজধানী ছাড়াও ইরানের বিভিন্ন স্থান থেকে শোকাহত মানুষরা যেন সহজেই তাবরিজ ও মাশহাদে যেতে পারেন তার জন্য বিশেষ পরিবহন চালু করেছে প্রশাসন। ইব্রাহিম রইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই বার্তাতেও ছিল ইরানি প্রেসিডেন্টের সমালোচনা। এক বিবৃতিতে শোক জানান হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। বলেন, ইব্রাহিম রইসি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, তাই নিয়ম রক্ষার খাতিরে শোক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নীতিগতভাবে রইসির আদর্শ এবং কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান। বিশেষ করে সরকার বিরোধী হাজারো মানুষের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে রইসি প্রশাসন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ বিস্তারের জন্য রইসিকে দায়ী করেন কির্বি। হাজারো মানুষের রক্তের দাগ লেগে রয়েছে রইসির হাতে। যারাই তার প্রশাসনের বিরুদ্ধে গেছে তাদের উপরই ধরপাকড় চালানো হয়েছে। তা সত্ত্বেও আমরা শোক প্রকাশ করছি, কারণ শোক জানানোটা নিয়মতান্ত্রিক একটি বিষয়। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে সতর্ক প্রতিক্রিয়া জানাচ্ছে পশ্চিমারা। অভিযোগ ওঠার আগেই দায় অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, রইসির হেলিকপ্টার দুর্ঘটনার সাথে কোনো সংযোগ নেই ওয়াশিংটনের। এদিকে ইসরায়েলকে সন্দেহ করে বিভিন্ন মহলে যে ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। কট্টরপন্থী নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় শত্রু ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তাই দুর্ঘটনার পর থেকেই সন্দেহের তীর সিআইএ মোসাদের দিকে। তবে আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। তবে ইরানের তদন্তের পরই এই ইস্যুতে আনুষ্ঠানিক মন্তব্য করতে পারবেন তারা। রইসির দুর্ঘটনার সাথে সম্পৃক্ততার যে কোনো অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। দেখা যাক ইরানের অনুসন্ধানে কি হয়। প্রেসিডেন্ট রইসির দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সংযোগ নেই, আর এটা সহজ ও স্পষ্ট বিষয়। তারা কি দোষারোপ করবে আগে থেকেই অনুমান করতে চায় না। এর আগে ইসরায়েলকে জড়িয়ে তৈরি গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তেহরানের সাথে উত্তেজনা থাকলেও রইসির হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কয়েক জায়গায় হামলা ও সহিংসতা হয়েছে। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটরসাইকেল প্রতীক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় 10 মিনিটের মতো চলে এই হামলা। কেন্দ্রের বাইরে এই ঘটনায় ভেতরে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 6 জন। সকালে উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকরা ভোট কেন্দ্রে দখলের চেষ্টা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। আধা ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। যেমন সাইডে হচ্ছি অমনি ওর পাশ থেকে একজন আমার সাথে ধাক্কা আসে। তখন আমি চেয়ারের মধ্যে হুড়মুড়কে পড়ে গেছি। তখন ওটি 4-5 জন আসে একটা কি বেড়েছে বাড়ার পরে এটি বাড়ি আসের বাড়ি আমার মাথা ফেটে গেছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের 2 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এই ঘটনা হয়। আহত হয় ইউপি সদস্য আবু সাইদ ও আক্কাস আলী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় নাহিদ নামের একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। বেলা 11টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য সেখানে জড়ো হয় আনারস প্রতীকের সমর্থকরা। তারা ভোটারদের বাধা দেয়। এ সময় ছবি তুলতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে। বিষয়টি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, নির্বাচনের আরো খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, ভোটের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? এখন ভোটারের উপস্থিতি কি বেড়েছে কিনা, কি দেখছেন আপনি, আমাদেরকে বিস্তারিত জানান। ঈশা, দুপুর 12টা পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচন হচ্ছিল এবং তারপর পরে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা পিপি কেন্দ্র অর্থাৎ হাটহাজারী উপজেলায় বিচ্ছিন্ন দুটি আসলে ঘটনা ঘটছে। তারপর পরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফটিকছড়ির একটি কেন্দ্রে এসেছেন চট্টগ্রাম রেঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি। আমরা সরাসরি আসলে তার সাথে এক কথা বলতে চাই যে কেন্দ্রগুলোতে আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিংবা বাকি কেন্দ্রগুলোতে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ। আমরা প্রত্যেকটা কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আপনারা জানেন আমাদের নিরাপত্তা 3টা বলয় সাজিয়েছি। একটি হচ্ছে কেন্দ্রের বাইরের একটা অংশ, কেন্দ্রের ভিতরে একটা অংশ এবং প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যেখানে ভোট গ্রহণ চলে ভোটের একটি অংশ। আমাদের ফটিকছড়ি এবং হাটহাজারী সবগুলো কেন্দ্রেই মোটামুটি পরিবেশ ভালো আছে। শুধুমাত্র 2টি জায়গায় যেটা আপনি বলেছেন জোবরা এবং ইউনিভার্সিটি 72-73 নম্বর কেন্দ্রে, সেখানে 12টার পরে একটু উত্তাপ ছিল। 2 পক্ষের মধ্যে একটা মারমুখী অবস্থান ছিল। আমরা যখনই মেসেজটা পেয়েছি তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ অফিসার রেঞ্জার্স যে আমাদের জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব সেখানে অবস্থান নিয়েছে এবং সেখানে পরিস্থিতি ইনশাল্লাহ এখন ভালো। এখানে কোনো অপ্রীতির ঘটনার খবর এখন আমরা পাইনি। আর অন্যান্য কেন্দ্রগুলোতে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে হাটহাজারীতে বেটার। আর ফটিকছড়ি এবং ভোজপুর মিলে একটি অবস্থা। আমি ফটিকছড়ি বিভিন্ন জায়গা কেন্দ্র ঘুরে দেখলাম। আপনারা দেখতে পারেন আমরা এখন আছি ফটিকছড়ি সরকারি কলেজে। এখানে 3400+ ভোটার আছে। আমাদের 500+ কাস্ট হয়েছে। এখানে 8টি বুথ আছে এবং প্রত্যেকটা বুথে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এখানে কিন্তু যারা উভয় পক্ষের এজেন্ট এখানে আছে, আশা করি 4টা মধ্যে কোথাও কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে আসলে রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইভাবেই কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা ঢেলেছে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা আসছেন এবং ভোট দিতে। যেহেতু এখন দুপুরের সময় কিছুটা ভোটার উপস্থিতি কম রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটি আরো বাড়বে। এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন ভোট নিচ্ছেন তারা আসলে বলছেন। সুমন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী ও রাজবাড়ীতে ভোট চলাকালে 2টি মৃত্যুর ঘটনায় সহিংসতার সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, রাজশাহীতে ভোটের কাজে দায়িত্বরত এক আনসার এবং রাজবাড়ীতে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার মারা গেছেন। এর সাথে ভোটের সহিংসতার কোনো সম্পর্ক নেই। আজ থেকে দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। 156 উপজেলার মধ্যে 24টিতে ভোট গ্রহণ চলছে ইভিএম এর মাধ্যমে, বাকিগুলোতে ভোট গ্রহণ চলবে ব্যালটে। এর আগে গত 8 মে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের নির্বাচন। এতে 36.10% ভোট পড়ে।
একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। একজন ভোটার ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় সম্ভবত স্ট্রোক করেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছেন। এবং রাজশাহীতেও আমাদের একজন আনসার বিটিভি কর্মী মূলত তিনি সকালে স্ট্রোক করে ওই ক্যাম্পে ভোট কেন্দ্রে মারা গিয়েছে, যেটার সাথে নির্বাচনের সহিংসতার কোনো সম্পর্ক নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে মশক নিধন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকালে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে নগর ভবন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় মেয়র বলেন, মশার প্রভাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে কর্পোরেশনকে ব্যতিব্যস্ত রাখা হয়, কিন্তু সেখানে রোগীর মূল ঠিকানাই দেওয়া হচ্ছে না, ফলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও নেওয়া সম্ভব হয় না। মেয়র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের বিষয়ে জোর দেওয়া হলেও অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সব কাউন্সিলরকে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন মেয়র। আমাকে আসল তথ্য প্রকৃত যেটা আমার প্রয়োজন সেটা দিচ্ছে না, আবার অতিরিক্ত যেটা আমার অপ্রয়োজনীয় তথ্য সেটা দিয়ে আমাকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। তো এই জায়গাটায় সমন্বয় আমার প্রয়োজন, এবং সেই জায়গাটায় আমি বারবার বলছি যে আমাকে সঠিক নির্ভুল তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। কিশোর গ্যাং বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জোর দিয়েছেন অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়নের ওপর। রাজধানীর সূত্রাপুরে আলোচিত আশিকুর রহমান অপু হত্যা মামলার আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এখন আগের সে সামাজিক অবস্থা নেই, সমাজে অপরাধের ধরন পাল্টেছে, তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে। এ সময় কিশোর গ্যাং প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া কিশোর গ্যাং নিয়ে খবর হয়েছে গণমাধ্যমে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না, একসময় এরাই অপরাধে জড়ায়। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বেলা 11:30টার পর ঢাকায় পৌঁছান তিনি। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন পেনি। এ নিয়ে 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে এলেন। ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে একটি নৌকা থেকে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের উদ্ধার করে দাতব্য সংস্থা ওশান ভাইকিং এর জাহাজ। উদ্ধারকারীরা জানিয়েছেন, মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় তাদের শনাক্ত করা হয়। 3 দিন ধরে নৌকায় ভাসছিলেন এই বাংলাদেশিরা। ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে নৌকায় লিবিয়া উপকূল থেকে যাত্রা করেন তারা। তাদের লক্ষ্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। প্রায় 600 কিলোমিটার সাগর পথ পাড়ি দেয় নৌকাটি। এরপর পথ হারিয়ে ফেলে সেটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির কৌশলের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে চলছে বিতর্ক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও। তবে এই আবেদনের পক্ষে অবস্থান ফ্রান্সের। এদিকে ইসরায়েলি নেতাদের সাথে হামাসের নেতাদের বিরুদ্ধেও একই আবেদন করায় আইসিসির আচরণকে দ্বিমুখী আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গেল 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, যা বন্ধে তৎপর আন্তর্জাতিক বিশ্ব। বিভিন্ন মহলের অনুরোধ, নিন্দা, চাপ, এমনকি মামলাও ঠেকাতে পারছে না নেতানিয়াহু প্রশাসনকে। কয়েক দফা আলোচনার পরও পৌঁছানো যায়নি যুদ্ধবিরতিতে। এবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। সেই তালিকায় রয়েছে ইয়াহিয়া সিনাওয়ার সহ 3 হামাস নেতার নামও। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিমত, হামাসকে একই অপরাধে ইসরায়েলের সাথে দোষী করা এবং শাস্তি প্রদানের দাবি আদতে দ্বিমুখী আচরণ। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী আচরণ করা উচিত নয় আইসিসির। এটি লাখ লাখ মানুষের জীবনের প্রশ্ন। বছরের পর বছর ধরে দখলদারদের অত্যাচার চলছে ফিলিস্তিনিদের উপর। আইসিসি আজ যা নিয়ে কথা বলছে তা ফিলিস্তিনিদের কয়েক দশকের সংগ্রামের কথা। অবশ্য চরম ক্ষুব্ধ বেনিয়ামিন নেতানিয়াহু।
তার অভিযোগ, কৌশলীর এমন আবেদন স্রেফ ইহুদি বিদ্বেষ। ইসরায়েলিদেরও রয়েছে আত্মরক্ষার অধিকার, ঘাটছেন সেই পুরনো কাসুন্দি। এটা নৈতিক আক্রোশ ছাড়া কিছু নয়। এর মাধ্যমে ইসরায়েলি নেতা আর সন্ত্রাসীদের এক কাতারে ফেলে দেওয়া হয়েছে। তারা অকারণে 1200 ইহুদিকে হত্যা করেছে। এটা আন্তর্জাতিক আদালতের জন্য লজ্জাস্কর। তাতে ভুলণ্ঠিত হচ্ছে ইহুদিদের আত্মরক্ষার অধিকার। ইস্যুটি নিয়ে মার্কিন সিনেটেও হয়েছে বৈঠক। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর এমন আচরণ লজ্জাজনক বলছেন বেশিরভাগ আইন প্রণেতা। ঘটনাটিকে আপত্তিজনক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্টও। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর আবেদন আপত্তিকর। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইসরায়েল আর হামাসের মধ্যে কোনো তুলনা হবে না। ওয়াশিংটন বরাবরই তেল আবিবের সমর্থক। দেশটির নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোনো লড়াইয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অবশ্য আবেদনটির পক্ষে অবস্থান ইউরোপীয় দেশ ফ্রান্সের। সোমবার এক বিবৃতিতে তা স্পষ্ট করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।